প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2020-এর আর্থিক বিবরণী সংক্রান্ত যে প্রথম সৃজনশীল প্রশ্নটি ছিল সেটি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে ক নম্বরে বলা আছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে লিখে নিলাম বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হলো, ঘরে কিনলাম বিবরণ 3 টাকার ঘর। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন হয় প্রারম্ভিক মজুত পণ্য। তো যেই রাও মিলটি দেওয়া আছে এই রাও মিলে কোনো প্রারম্ভিক মজুত পণ্য নেই, এই কারণে কিন্তু আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখতে পারিনি। তো প্রারম্ভিক মজুত পণ্যের পরে প্রয়োজন আমাদের ক্রয়। তো রাও মিলে ক্রয় দেওয়া আছে 1,35,000 টাকা, আমরা লিখলাম ক্রয় 1,35,000 টাকা। ক্রয়ের পাশাপাশি দেওয়া আছে বহি ফেরত। বহি ফেরত মানে কিন্তু ক্রয় ফেরত। তো আমরা জানি বিক্রিত পণ্যের পাইতে কিন্তু আমাকে নেট ক্রয় প্রয়োজন হবে, আর নেট ক্রয় নির্ণয় করতে গেলে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিতে হয়। এই কারণে আমরা ক্রয় থেকে বহি ফেরত বা ক্রয় ফেরতটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমি নেট ক্রয় পেয়ে গেলাম 1,31,500 টাকা। এরপর আমার প্রয়োজন হবে প্রত্যক্ষ খরচ, কিন্তু এই রাও মিলে কোনো প্রত্যক্ষ খরচও দেওয়া নেই। তাহলে এখন কি করতে হবে? এখন এই নেট ক্রয় থেকে শুধু সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিতে হবে। 1 নম্বর সমন্বয়টি দেওয়া আছে সমাপনী মজুত পণ্য 23,500 টাকা। তাহলে এই নেট ক্রয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিলে আমি পেয়ে যাবো আমার বিক্রিত পণ্যের ব্যয় 1,08,000। বলা হয়েছে মোট মুনাফা 37,000 টাকা ধরে পরিচালন মুনাফা নির্ণয় করো। তো প্রথমে আমরা ঘরে কিনলাম প্রতিষ্ঠানের নাম কনক এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী আংশিক 2019 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য। এরপরে ঘর বিবরণ 3 টাকার ঘর। তো প্রথমে প্রশ্নে মোট মুনাফা দেওয়া আছে, আমরা সেই মোট মুনাফা লিখে নিলাম, মোট মুনাফা 37,000 টাকা। এখন মোট মুনাফা থেকে পরিচালন মুনাফা বের করতে হলে আমাদের কিন্তু শুধুমাত্র পরিচালন ব্যয়গুলো বাদ দিতে হয়, এই কারণে আমরা লিখে নিলাম বাদ পরিচালন ব্যয়। তো দেখো রাও মিলে প্রথম পরিচালন ব্যয় দেওয়া আছে বিজ্ঞাপন 48,000 টাকা এবং সমন্বয় বলা আছে বিজ্ঞাপন 4 বছরের জন্য প্রদান করা হয়েছে। তো আমরা যদি 4 বছরের জন্য বিজ্ঞাপন প্রদান করি, এর মানে কিন্তু আমার 1 বছরেরটি হলো খরচ এবং বাকি 3 বছরের হলো বিলম্বিত বিজ্ঞাপন বা অগ্রিম বিজ্ঞাপন। তাহলে দেখো আমরা লিখলাম বিজ্ঞাপন 48,000 টাকা বাদ বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন হলো 3 বছরের। এই 48,000 যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 1 বছরের, 3 দিয়ে গুণ করলে আমরা পাবো 3 বছরের। তাহলে 3 বছরের বিজ্ঞাপন আমার 36,000 টাকা। তাহলে মোট বিজ্ঞাপন 48,000, বিলম্বিত হলো 36,000। তাহলে আমার অবলোপন হবে 12,000 টাকা, আর অবলোপনটাই হলো বিজ্ঞাপনের খরচ। এরপরে রাও মিলে দেওয়া আছে সুনাম 24,000 টাকা, সমন্বয় বলা আছে সুনাম 4 বছরের জন্য প্রযোজ্য। তার মানে 1 বছরের খরচটা হলো সুনামের অবলোপন। তাহলে সুনামের অবলোপন 24,000-কে 4 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করে দিলেই হবে, যেহেতু 1 বছরের, অথবা শুধু 4 দিয়ে ভাগ করলে হবে। তাহলে 24,000-কে 4 দিয়ে ভাগ করলে 6,000 টাকা। এরপর দেখো বলা আছে রাও মিলে আর কোনো খরচ কিন্তু নেই অনাদায়ী দেনা এবং যন্ত্রপাতির অবচয় ছাড়া। তো অবচয়টা সমন্বয় বলা আছে যে যন্ত্রপাতির উপর বা স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধরতে হবে। রাও মিলে স্থায়ী সম্পদ দেওয়া আছে শুধুমাত্র কলকবজা। তাহলে কলকবজার অবচয় 5,000 টাকা, কলকবজা দেওয়া আছে এর 10% 500 টাকা। এরপরে এই কুড়িনটুকু একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। সমন্বয় বলা আছে দেনাদারের 2,000 টাকা কুড়িন এবং অবশিষ্ট দেনাদারের 5% কুড়িন সঞ্চিতি ধার্য করতে হবে। তো দেখো প্রথমে রাও মিলে দেনাদার দেওয়া আছে 50,000 টাকা। বলা আছে এই 50,000 টাকার 2,000 টাকা কুড়ি, তাহলে 2,000 টাকা প্রথমে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের অবশিষ্ট দেনাদার হলো 48,000 টাকা। এই 48,000 টাকার 5% এটি হলো নতুন বা সমাপনী কুড়িন সঞ্চিতি। তাহলে সমাপনী কুড়িন সঞ্চিতি 48,000-এর 5% 2,400 টাকা। এরপর লিখতে হবে বাদ প্রারম্ভিক বা পুরাতন কুড়িন সঞ্চিতি, মানে যেটি রাও মিলে দেওয়া আছে, দেওয়া ছিল 2,500 টাকা। এখান থেকে এই যে কুড়িন ছিল 2,000 টাকা, নতুন কুড়িন যেটি সমন্বয় দেওয়া সেটি বিয়োগ করে দিতে হবে। তাহলে মাইনাস নতুন কুড়িন 2,000 টাকা বিয়োগ করলে হয় 500 টাকা। এখন এই 2,400 থেকে 500 বিয়োগ করলে 1,900 টাকা। তো আমাদের 4টি পরিচালন ব্যয় আমরা পেলাম, এই 4টি পরিচালন ব্যয় যোগ করলে হয়ে যায় 20,400 টাকা। মোট মুনাফা থেকে এই পরিচালন ব্যয় বাদ দিলে আমরা কিন্তু পেয়ে যাবো পরিচালন মুনাফা 16,600 টাকা। বলা আছে পরিচালন মুনাফা 33,000 টাকা হলে নিট মুনাফা কত হবে? তো দেখো আমরা গ নম্বর লিখে নিলাম কনক এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী আংশিক 2019 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য ঘরে কিনে নিলাম বিবরণ 3 টাকার ঘর। তো প্রথমে পরিচালন মুনাফা 33,000 টাকা যেটি দেওয়া আছে। তো আমরা কিন্তু জানি পরিচালন মুনাফা থেকে নিট মুনাফা বের করতে হলে অন্যান্য আয় যোগ করতে হয় এবং অন্যান্য ব্যয় বিয়োগ করতে হয়। তো প্রথমে আমরা অন্যান্য আয়গুলো যোগ করে নিব এবং অন্যান্য আয়ের মধ্যে রাও মিলে প্রথম দেওয়া আছে ব্যাংক জমার সুদ, কোনো সমন্বয় এটির সাথে নেই, আমরা দ্বিতীয় ঘরে লিখে দিলাম 3,000 টাকা।
এরপরে দেওয়া আছে প্রাপ্ত বার্তা, এটার সাথে কোনো সমন্বয় নেই, আমরা দ্বিতীয় করে লিখে দেবো 6,000 টাকা। এরপর দেখো রেওয়া মিলে দেওয়া আছে প্রদত্ত ঋণ। ঋণ কিন্তু রেওয়া মিলের ক্রেডিট পাশে থাকলে আমাদের দায় হলো, প্রদত্ত ঋণ কিন্তু রেওয়া মিলের ডেবিট পাশে থাকে, সেটা কিন্তু আমাদের সম্পদ। তাহলে এই প্রদত্ত ঋণের যে সুদটি হবে সেটা কিন্তু আমাদের আয় হবে। এই কারণে প্রদত্ত ঋণের সুদ, দেখো ঋণ দেওয়া ছিল, প্রদত্ত ঋণ দেওয়া আছে 15,000 টাকা, 12% সুদ ধার্য করতে হবে। তাহলে 15,000-এর 12% হয় 1800 টাকা। এবং যেহেতু তারিখ দেওয়া আছে 31/12/2018, অর্থাৎ ডিসেম্বরের শেষ দিন করেছে, তাহলে জানুয়ারি থেকে সুদ শুরু, অঙ্ক হলো 30শে জুন, তার মানে 6 মাসের সুদ। তাহলে 1800 টাকার 6 মাস 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে আমরা অর্ধেক পেয়ে যাবো 900 টাকা। এবং এরপরে দেওয়া আছে কমিশন, ক্রেডিট পাশে দেওয়া আছে আমরা এটি প্রাপ্ত কমিশন 900 টাকা। এই চারটি দেওয়া আছে অন্যান্য আয়, আয় চারটি যোগ করলে আমরা পেয়ে যাবো 18,900 টাকা। তো পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয়গুলো আমরা যোগ করলাম, তাহলে হলো 51,900 টাকা। এরপর লিখতে হবে ভাগ অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় প্রথমে দেখো লেখা আছে ব্যাংক জমা অতিরিক্ত সুদ, রেওয়া মিলে আছে 10% ব্যাংক জমা অতিরিক্ত, এটির সুদ ধার্য করতে হবে 36,000 টাকা ব্যাংক জমা অতিরিক্ত আছে, তাহলে 36,000-এর 10% 3,600 টাকা। এবং দেওয়া আছে 31/12, তাহলে অর্ধেক করতে হবে, অর্ধেক করলে হয়ে যাবে আমাদের 1800 টাকা। এরপরে দেওয়া আছে ঋণপত্রের সুদ 7,500 টাকা, কোনো সমন্বয় নেই, সরাসরি লিখে দেবো। এবং আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি, এটিও সরাসরি লিখে দেবো। অন্যান্য ব্যয়গুলো যোগ করলে হবে 10,800 টাকা। এরপর এই যোগফল থেকে 52,900 থেকে অন্যান্য ব্যয় বিয়োগ করলে আমরা পেয়ে যাবো আমাদের নেট মুনাফা 61,100 টাকা। তো আশা করি সম্পূর্ণ সৃজনশীল তোমরা বুঝতে পেরেছো। কারো যদি কোথাও সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সকলকে।